তাই না? কি ব্যাপার, পার্টিসিপেন্ট মাত্র 1, আমারটাই দেখাচ্ছে। আজকে কি বার? আজকে মঙ্গলবার না মাসুদ? তুমি ক্লাস নাই? কয়টায়? 12টায় না? আসছে আসছে। কি ব্যাপার, আমার এটা তো সমস্যা হচ্ছে নাকি? আজকে সমস্যা হচ্ছে। দু একজন একটু কথা বলো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারটা? আসসালামু আলাইকুম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। কোন পর্যন্ত পড়া হয়েছিল একটু মনে আছে তোমাদের? এই এই স্লাইডটা কি পড়ানো হয়েছিল, কোরোশন ইন সোয়ার পাইপ? একটু করা হয়েছিল তাই না? এখান থেকে শুরু করব আমরা আজকে। আজকে এত স্লো কেন সবার আসতে? ম্যাম মাত্র মেকানিক্স ক্লাস শেষ হয়েছে, 12টায় শেষ করছে, আমরা সাথে সাথে জয়েন দিচ্ছি এখানে। 12টায় শেষ করছে? জি, আজকে কেন? প্রায় 2 ঘন্টা ক্লাস নিচ্ছে স্যার, কোনো বিরতি দেয়নি আমাদের। অনলাইন ক্লাসেও যদি বিরতি না দেয় তাহলে কেমন হবে? আচ্ছা যাই হোক, সাতাশ জন আসছে, আর একটু আসুক। তোমরা কিছু দেখছো? এই যে স্লাইডটা তো দিয়েছি তোমাদেরকে, এই ফাইলটা। জি ম্যাম, দেখা যাচ্ছে। পড়ছো তো নাকি? না একজন ইন্টারগ্রানুলার কোরোশন নিয়ে কথা বলছিল না, সে কি আছো? বোঝা যাচ্ছে না? আছো তাই না? আচ্ছা, ওটা নিয়ে একটু আলোচনা করি আমি। এটা নিয়ে কি বলেছিলাম আমি, যে ইন্টারগ্রানুলার কোরোশনটা হচ্ছে is a form of corrosion where the boundaries of crystallites of the materials are more susceptible to corrosion than their insides. এখন যেটা এখানে যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারের সাথে লেখার কিছু মিল আছে। দেখো, when there is composition difference, grain interfaces are very reactive and intergranular corrosion. এখন কথা হচ্ছে, এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে আমি রাইট সাইডে একটা ফিগার, একটা পিকচার আমি অ্যাড করেছি, সেখানে একটু দেখলে একটু ক্লিয়ার হলাম যে মাল্টি ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস বলতে আগে কি বুঝি আমরা, এটা আগে দেখি। আমাদের যখন একটা ক্রিস্টাল যখন তৈরি করা হয়, তখন কিন্তু টোটালটা একটা ইউনিফর্ম স্টেজে থাকে, ঠিক আছে? যখন ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করা হয়, তখন কিন্তু টোটালটাই ইউনিফর্ম, মানে একই রকম ভাবে সাজানো থাকে।
কিন্তু মাল্টিক্রিস্টালাইন স্ট্রাকচার বলতে আমরা কি বুঝবো, যে মাল্টিক্রিস্টালাইন স্ট্রাকচার মানে ছোট 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 ক্রিস্টালের ইউনিট থাকবে সেখান করে, কিন্তু আলাদা আলাদা ভাবে, এগুলোকে পলিক্রিস্টালাইন বলা হয়। তো পলিক্রিস্টালাইন স্ট্রাকচার কিন্তু একটা স্ট্রাকচারের জন্য কিন্তু একটা ডিফেক্টস, যে পলিক্রিস্টাল স্ট্রাকচার যদি তৈরি হয় সেটা কিন্তু একটা ডিফেক্টস। তো পলিক্রিস্টাল স্ট্রাকচারে কি হয় যেটা একটা ডিফেক্টস তৈরি করে? তো পলিক্রিস্টাল স্ট্রাকচার যেমন হচ্ছে এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ, এই এই ফরম্যাটটা, যে এখান করে দেখো এখানে কি সুন্দর সাজানো গোছানো আছে, আবার হচ্ছে এখানে কি সুন্দর সাজানো গোছানো আছে, কিন্তু এই এরিয়াতে কি হচ্ছে যে এটা সাজানো গোছানো নাই, তাই না? তো এটা হচ্ছে একটা আমাদের তৈরি, আমাদের যখন একটা প্রোডাকশন করা হয় কোনো স্ট্রাকচারে বা কোনো ম্যাটেরিয়ালস বলো, কোনো ক্রিস্টাল বলো, যদি কোনো ডিফেক্টস সে জায়গাতে, যদি এনভায়রনমেন্ট বলো, যে কোনো ধরনের একটা হচ্ছে মানে ত্রুটির কারণে সেখানে কিন্তু এই ধরনের ডিফেক্টস হওয়ার চান্স থাকে, এবং ছোট 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 ইউনিটে এই ক্রিস্টাল গুলো ভাগ হয়ে যায়। যেটা হওয়ার কথা ছিল টোটাল স্ট্রাকচারটা হওয়ার কথা ছিল এই পুরোটা এইরকম অ্যারেঞ্জমেন্টের, কিন্তু হয়ে যাচ্ছে এই দেখো মধ্যখানে এরকম একটা কি হচ্ছে, এখান করে বাউন্ডারি তৈরি হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে গ্রেইন, এইটাকে বলা হচ্ছে গ্রেইন, আর এই অঞ্চলটাকে বলা হচ্ছে গ্রেইন বাউন্ডারি, এটার বাউন্ডারি, এটার বাউন্ডারি। ঠিক আছে? টোটালটা হওয়ার কথা ছিল আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করার সময় এরকম ক্রিস্টাল তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হয়ে গেছে এরকম পার্ট পার্ট, মধ্যখানে এরকম একটা একটা ডিফর্ম একটা হচ্ছে স্ট্রাকচার এখান করে গেইন করছে। তো এটা অবশ্যই আমাদের আমাদের কোন ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য এটা অবশ্যই একটা ডিফেক্টস, এরকম হলে এই ইন্টারগ্রানুলার কোরেশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে এই কালো কালো গুলা বলা হচ্ছে গ্রেইন বাউন্ডারি। এই গ্রেইন বাউন্ডারি গুলোতেই মেইনলি এখানে হচ্ছে এই কোরেশন গুলো ঘটে। এখানে যদি যদি সেই ক্রিস্টাল স্ট্রাকচার বলো, মেটাল বলো বা অ্যালয় বলো, যদি এগুলো অ্যালয় থাকে, বিভিন্ন বিভিন্ন মেটালের অ্যালয় থাকে, তাহলে কি হয় যে এই সব অঞ্চলে যদি বিশেষ করে এমনিতেও হয় ইন্টারগ্রানুলার কোরেশন, কিন্তু যদি বিশেষ করে কার্বনের পরিমাণ যদি বেশি থাকে, তো এগুলোতে কার্বাইড তৈরি হয়ে যায়। এই সব মেটাল গুলা ডিসোলিউশন হয়ে এগুলো মেটালের কার্বাইড তৈরি হয়ে যায় এইসব অঞ্চলগুলোতে। তাহলে একটা কি ইউনিফর্ম স্ট্রেস তো থাকছে না, এটা পিওর মেটাল থাকছে না, এটা পিওর মেটাল থাকছে না, এখানে একটা মেটালের কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এই সব অঞ্চলগুলো খুবই ইফেক্টিভ অঞ্চল। ঠিক আছে? তো এখানে দেখো ছোট 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 এই যে রাইট সাইডে ছোট 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 পার্ট পার্ট হয়ে গেছে, এই যে এই বরাবর ক্র্যাক করে গেছে এই স্ট্রাকচারটা। এই যে এগুলো হচ্ছে ছোট 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 ইউনিট, যেমন ক্রিস্টাল 1, ক্রিস্টাল 2, এগুলো যেমন ক্রিস্টাল 1, ক্রিস্টাল 2 এভাবে ইউনিট আকারে ভাগ হয়ে গেছে ভিতরে, এবং ওই ইউনিটের জায়গাতেই হচ্ছে আমাদের কি হয়েছে, কোরেশন গুলো ঘটে এই জায়গাতে ক্র্যাক করে ভেঙে গেছে। কিছু বুঝতে পারলা আমার কথাগুলা? কিছু বুঝতে জি ম্যাম। পারলা? জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তীতে চলে যাই। 54 স্টুডেন্ট, আমরা শুরু করে দিতে পারি। কোরোশন প্রিভেনশনের জন্য এর আগে কি আমরা হচ্ছে ওই যে স্ট্রে কারেন্ট যেটা পড়েছিলাম, তার সাথে কি ক্যাথোডিক প্রোটেকশন পড়াইছিলাম তোমাদেরকে? হ্যাঁ, বলছিলেন পরে ডিটেইলসে পড়াবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি তাহলে। আমরা কোরোশন প্রিভেনশনে আমরা সিরিয়াল বাই সিরিয়াল তাহলে পড়ে যাই। একটু আমাদের তাড়াতাড়ি আগাতে হবে, হ্যাঁ? তাছাড়া তো মনে হচ্ছে যে এক কোরোশন নিয়ে যদি পড়ে থাকি, বাকি চ্যাপ্টার তো আরো আছে। কোরোশন প্রিভেনশনের জন্য প্রথমে আমাদের যেটা দরকার, মেটাল এন্ড অ্যালয় সিলেকশন, যেটা হ্যাঁ আমাদের কোরোশন প্রিভেন্টের জন্য আমাদের ধরো যে একটা জিনিস বানাবা, একটা মেটালের একটা জিনিস বানাবা, তো সেখানে তোমাকে আগে কি সিলেক্ট করতে হবে যেটার কোরোশন ঘটে না, তাই না? তাহলে আগে আমাদের সেই জিনিসটা কি দিয়ে তৈরি, মেটাল বা অ্যালয় দিয়ে তৈরি, তো সেই মেটাল বা অ্যালয়টা সিলেক্ট করতে হবে, আমাদের চুজ করতে হবে যে কোন টাইপের মেটাল বা অ্যালয় ইউজ করতে গেলে আমাদের পারতপক্ষে আমাদের যাতে অন্য কোনো যাতে মানে অন্য কিছু অ্যাপ্লাই করা না লাগে এই কোরোশন প্রিভেন্টের জন্য, আগে সেটা আমাকে দেখতে হবে, আগে কতটা মিনিমাইজ করতে পারি আমরা সেই কোরোশন এই মেটাল আর অ্যালয় চুজের মাধ্যমে। তো আমরা দেখি যে দেখো আমি কিছু কিছু এখানে রেড কালারের দিয়ে দেখিয়েছি, তোমাদের ডিটেলস পড়তে হবে। যে আমরা সাধারণত স্টেইনলেস স্টিল ইউজ করে থাকি, এবং সেটা মনে করি যে আমরা হচ্ছে যে সেটাই সব থেকে হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালস বলি, কিন্তু আসলে কিন্তু কোরোশন রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালস যেমন স্টেইনলেস স্টিল, এটা কিন্তু সব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না।
ঠিক আছে, এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় যে স্টেনলেস স্টিল মানে সব ক্ষেত্রেই হচ্ছে এটা হচ্ছে কোরোসিভ হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, তার রেজিস্টিভিটি থাকে, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো না, এটারও লিমিটেশন আছে। যেমন আরেকটা কিন্তু বলেছিলাম যে স্টিল আর স্টেনলেস স্টিল এটার দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা অ্যালয়, কিন্তু শুধু নর্মাল স্টিল যেটা সেটা হচ্ছে মেটালের অবশ্যই কম্বিনেশন আছে, কিন্তু স্টেনলেস স্টিল যেটা সেটার মধ্যে কিছু ক্রোমিয়াম থাকবে, কিছু নিকেল থাকবে। এই পার্সেন্টেজ গুলো লেখা আছে, এগুলো একটু দেখবা। আর যেমন যেটা বলেছি যে স্টেনলেস স্টিল সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, যেমন ক্লোরাইড কন্টেনিং মিডিয়ামস, তারপরে হচ্ছে আরো অনেক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ক্লোরাইড থেকে থাকে তাহলে কিন্তু স্টেনলেস স্টিল কিন্তু সেখান করে কিন্তু মোর সাসেপ্টেবল বা লেস রেজিস্ট্যান্ট ফর কোরোশন, মানে কোরোসিভ এনভায়রনমেন্টে। এটা অবশ্যই তখন সেই ক্ষেত্রে স্টেনলেস স্টিল ব্যবহার করা যাবে না। এটা অর্ডিনারি স্টিলের থেকেও কিন্তু এই স্টিল কিন্তু কোরোসিভ হয়ে যায়, মানে কোরোশন ঘটে এই স্টিলে। তাহলে এই তারপরে স্টেনলেস স্টিল কোন কোন ক্ষেত্রে সেখান করে হচ্ছে কোরোশন ঘটে, এখানে লেখা আছে। বিশেষ করে তোমার লোকালাইজড কোরোশন যেগুলো, যেমন ইন্টারগ্রানুলার কোরোশন, স্ট্রেস কোরোশন, ক্র্যাকিং, পিটিং, এগুলো আমরা পড়ে এসেছি। এই টাইপের কোরোশন গুলো স্টেনলেস স্টিলের ক্ষেত্রে ঘটে থাকে যদি ক্লোরাইড মিডিয়াম হয়। তাহলে আরো কিছু জিনিস এখান করে লেখা আছে, আমি জাস্ট সামারিটা তোমাদেরকে বলছি। আরেকটা হচ্ছে যে স্টেনলেস স্টিল যদি ম্যাগনেটিক হয়, তাহলে এগুলো কিন্তু ম্যাগনেটিক আর নন ম্যাগনেটিকের উপরও নির্ভর করে কোরোশন, বিভিন্ন স্টেজের উপরে কোরোশনটা ডিপেন্ড করে। যদি ম্যাগনেটিক হয় তাহলে এই স্টিলের উপরে অবশ্যই কোরোশন খুব ইফেক্ট ফেলবে, কিন্তু যদি নন ম্যাগনেটিক হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ইফেক্ট ফেলবে না। তো কথা হচ্ছে যে এই যে ম্যাগনেটিক বা নন ম্যাগনেটিক, এটার উপরও ডিপেন্ড করে না অনেক সময় হচ্ছে এই কোরোশনটা। তো এরকম ইরেগুলার হচ্ছে একটা কোরোশন যেটা ঘটনা ঘটতে থাকে। তো সেই সব ক্ষেত্রে এই যে আমি একটু কথাগুলো বললাম, এই সব ক্ষেত্রে আমাদের কিছু ন্যাচারাল কম্বিনেশন আছে, যেখানে সেই সব স্টিল বলো বা স্টেনলেস স্টিল বলো বা অ্যালয় বলো, একটা ন্যাচারালি একটা প্রোটেক্টিভ অবস্থায় থাকে। ঠিক আছে, ন্যাচারাল কিছু কম্বিনেশন আছে যেখানে ন্যাচারালি তোমার প্রোটেক্টিভ অবস্থায় থাকে। তো সেই সব ন্যাচারাল যে কম্বিনেশন গুলো আছে, এই যে এখানে লিস্ট আকারে দেওয়া আছে, একটু দেখবা। যেমন স্টেনলেস স্টিল কোথায় ইউজ করতে পারবা, যেমন হচ্ছে নাইট্রিক অ্যাসিড যদি হ্যান্ডেল করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তখন সেই সব নাইট্রিক অ্যাসিড হ্যান্ডেল করার জন্য স্টেনলেস স্টিলটা হচ্ছে পারফেক্ট। এটা ন্যাচারালি ঘটে। ঠিক আছে, ন্যাচারালি দেখা গেছে যে বিভিন্ন অ্যালয়ের থেকে স্টেনলেস স্টিলটা যদি নাইট্রিক অ্যাসিড হ্যান্ডেল করার যদি প্রয়োজন হয়, তাহলে স্টেনলেস স্টিল হচ্ছে ব্যবহার করতে পারি আমরা। এরকম কিছু কম্বিনেশন, ন্যাচারাল কম্বিনেশন এখানে দেওয়া আছে। তো এইগুলো কেন, এই ন্যাচারাল কম্বিনেশনটা কেন পারফেক্ট বলা হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্টের জন্য, যে কোরোশন এগুলো প্রিভেন্ট করতে পারে এইসব কম্বিনেশন গুলো। যেমন হচ্ছে নিকেল অ্যান্ড নিকেল অ্যালয়, এগুলো কস্টিক হ্যান্ডেল করার জন্য এই অ্যালয় গুলো আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, মোনেল নামে হচ্ছে অ্যালয় আছে, সেগুলো আমরা হ্যান্ডেল করতে ব্যবহার করতে পারবো। তারপরে হ্যাস্টেলয় হচ্ছে হট হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন হ্যান্ডেল করব তখন এই হ্যাস্টেলয় অ্যালয় ইউজ করতে হবে। ডায়ালুট সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লেড ইউজ করতে পারে। এরকম করে করে কিছু হচ্ছে, যেমন ট্যান্টালাম হচ্ছে আলটিমেট রেজিস্ট্যান্স এখানে বলা আছে, যে এটা হচ্ছে মানে কি বলবো, এটা সব ক্ষেত্রে খুব ভালো একটা মানে স্ট্যান্ডার্ড হচ্ছে মেটাল, যেটা সব ক্ষেত্রেই হচ্ছে কোরোশন রেজিস্ট করতে পারে, প্রিভেন্ট করতে পারে। তো এই সব কম্বিনেশন গুলো কেন হয়, এর আগে আমি প্যাসিভিটি নামে একটা টপিকস পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? প্যাসিভিটি বলো তো দু একজন। জি ম্যাম। হ্যাঁ, প্যাসিভিটিটা কি হয় দু একজন বলো তো একটু, প্যাসিভিটিটা কি হয়? প্যাসিভিটি শো করে কোন ধরনের মেটাল গুলা, বা কি করে ওইখানে, কি ধরনের ঘটনাটা ঘটে, কারো মনে আছে? কারো মনে নাই? ম্যাডাম, একটা মেটালের উপর অন্য একটা মেটালের প্রলেপ দেওয়া হয়, যাতে কোরোশন হইলে ওই যে মেটালের প্রলেপ দেওয়া হয়েছে ওইটা থেকে ইলেকট্রন যায়। না, প্রলেপ ঠিক না, এটা প্রলেপ ঠিক না। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে অ্যানসার দেওয়ার জন্য। আমি একটু কারেক্ট অ্যানসারটা দিয়ে দিই, যে এখানে কেন কি হয়, এখানে মেটালের অক্সিডাইজিং পাওয়ারটা কমে। অক্সিডাইজিং পাওয়ারটা সেটা আছেই, সেটা আমরা দেখবো ক্লিয়ার যে ঘটনাটা, এটা পরবর্তীতে অ্যানোডিক প্রোটেকশন আমাদের কাজে লাগবে ওই ঘটনাটা যখন পড়বো। এই সব ক্ষেত্রে হয় কি, যে স্টেনলেস স্টিল
এই স্টেনলেস স্টিল, ধরো যে প্রথমটা আমি এক্সপ্লেন করি, এইটার উপরে, এই স্টিলের উপরে একটা অক্সিডেশন, একটা অক্সাইডের লেয়ার পড়ে, ঠিক আছে? সেই কম্পাউন্ড বলো যেটাই বলো না কারণ সেই মেটালের অক্সাইডের একটা লেয়ার পড়ে, ঠিক আছে? এই যে এইসব এনভায়রনমেন্টে যে এইসব কম্বিনেশন গুলো দেওয়া আছে না, এই স্টেজ গুলোতে কি হয়, কেন হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এই স্টেনলেস স্টিলের ক্ষতি করতে পারছে না বা কোরোশন ঘটাতে পারছে না, কি কারণে? এই সব জিনিসগুলোতে তাই হচ্ছে যে কেন এইসব জায়গায় একটা ন্যাচারাল একটা হচ্ছে কম্বিনেশন তৈরি হচ্ছে যেখানে কোরোসিভ না, সেই সব কম্বিনেশন গুলা। তো কেন হচ্ছে না যে এখান করে সেই মেটাল বলো বা অ্যালয় বলো তার উপরে একটা অক্সাইড, একটা লেয়ার তৈরি হচ্ছে, মেটালের অক্সাইড, ঠিক আছে? মেটালের অক্সাইড, অক্সিজেনের প্রেজেন্সে বলো বা নাইট্রিক অ্যাসিড বলো বা যেটাই বলো না কেন, একটা অক্সাইড হচ্ছে লেয়ার তৈরি করে। এই অক্সাইডের লেয়ারটা থিন লেয়ার, আমরা যেটা ওই যে ইয়ের কনক্রিট যেটা পড়ে আসলাম সেটা তো একই ঘটনা পড়ে আসলাম, যে প্যাসিভিটি, যেটা প্যাসিভ লেয়ার বলি আমরা, হ্যাঁ, যে প্যাসিভ প্রোটেক্টিভ লেয়ার। তো ওই যে অক্সাইডের একটা লেয়ার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ার বা অক্সাইড লেয়ার বা প্যাসিভ লেয়ার বলি, যেটা বলি যেটাই বলি না কেন, সেই লেয়ারের কারণে কি ডাইরেক্ট তোমার কোরোসিভ এনভায়রনমেন্টের সাথে সেই মেটালের কন্টাক্টে আসতে পারছে না, তাই না? সেই মেটালটা, এটাই তো ঘটনা নাকি? এবার মনে পড়েছে কিছু যে কি হচ্ছে, যে সেখানে ডাইরেক্ট এই যে অক্সাইডের একটা লেয়ার বা প্যাসিভ লেয়ার তৈরি হচ্ছে সেই মেটাল সারফেসের উপরে বা অ্যালয় সারফেসের উপরে তৈরি হওয়ার কারণে সেই মেটাল বলো বা অ্যালয় বলো সরাসরি কিসের কন্ট্যাক্টে আসতে পারছে না, সেটা হচ্ছে কোরোসিভ এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসতে পারছে না বলে সেখানে কোরোশন হওয়ার চান্সটা কমে যাচ্ছে, ঠিক আছে? যতদিন পর্যন্ত এই প্যাসিভ লেয়ারটা থাকবে, যদি কারণে প্যাসিভ লেয়ার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার কোরোশন হওয়ার চান্স থাকে। ওকে, জিনিসটা বোঝা গেছে? যে এইসব যে কম্বিনেশন গুলো আছে, ন্যাচারাল কম্বিনেশন, এই যে প্যাসিভ লেয়ারের কারণে এগুলো ন্যাচারালি এগুলো প্রোটেক্টিভ অবস্থায় থাকে। তাহলে আমাদের কোনো মেটাল সিলেকশনের ক্ষেত্রে কি করতে হবে? এইসব জিনিসগুলাই সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো কম্বিনেশন সেগুলো চুজ করতে হবে। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। মেটাল পিউরিফিকেশন। মেটাল পিউরিফিকেশনটা আমরা সাধারণত জানি যে মেটাল যদি পিওর হয় বা এটাই চান্স থাকে বেশি, যে যদি যত বেশি পিওর হবে তত কোরোশন হচ্ছে রেজিস্ট্যান্ট প্রিভেন্ট করতে পারবে, ঠিক আছে? তো এখন হচ্ছে যদি পিওর অবস্থায় যদি মেটাল ইউজ করতে পারি তাহলে সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং হচ্ছে সেটা আর সেসব মেটাল গুলা খুব সফট হয়, উইক হয়, তাহলে সাধারণত সেজন্য আমাদের মেটাল অ্যালয় ইউজ করা হয়। অ্যালুমিনিয়ামটা আমাদের হচ্ছে খুব হচ্ছে চিপ রেটে আমরা পাই এবং পিওর স্টেজেই পাই, কিন্তু সবসময় আবার অ্যালুমিনিয়াম আমাদের হচ্ছে ইউজ করাটাও কঠিন হয়ে যায়। অ্যালুমিনিয়ামের সাথে যদি আবার হচ্ছে আমরা সাধারণত এই অ্যালুমিনিয়াম হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা এইটুকুতে লেখা আছে দেখো যে অ্যালুমিনিয়াম পারঅক্সাইড হচ্ছে হ্যান্ডেল করতে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের সাথে যদি আবার কিছু পিওর যদি ইমপিউরিটি থেকে থাকে, যেমন আয়রন যদি ইমপিউরিটি থেকে থাকে তাহলে কিন্তু আবার কোরোশন হয়ে যাবে। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা তোমার এটা অ্যালুমিনিয়াম আবার কোরোশন ঘটবে অ্যালুমিনিয়ামের। এগুলো সব ক্ষেত্রে একটু সমস্যা আছে। পিওর স্টেজে যেমন আছে সমস্যা সফট আর উইকের কারণে, আবার হচ্ছে যদি ইমপিওর হয় সেটাও সমস্যা আছে। তো সব দিক বিবেচনা করে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যে পিওর মেটাল পিউরিফিকেশনটা কেমন হতে হবে, কি থাকবে না থাকবে, এগুলো আমাদের সবকিছু। যেমন এখানে নিচে লেখা আছে যে আর্ক মেল্টেড জিরকনিয়াম, যেটা আর্ক মেল্টেড জিরকনিয়াম, এটাও একটা মেটাল। তো এগুলো হচ্ছে আর্ক মেল্টেড জিরকনিয়াম যেটা হচ্ছে খুব হচ্ছে কোরোশন প্রিভেন্ট করতে পারে দেন ইন্ডাকশন মেল্টেড জিরকনিয়াম। এই যে জিরকনিয়াম তৈরি করার তো কিছু আছে, এনভায়রনমেন্ট আছে, যেমন আর্ক মেল্টেড জিরকনিয়াম যেটা সরাসরি ইলেকট্রিক আর্কের মাধ্যমে যেটা তৈরি করা হয়, সেটা ধরো যে মোর রেজিস্ট্যান্ট টু কোরোশন। তো এখন আরেকটা আছে ইন্ডাকশন মেল্টেড জিরকনিয়াম। তো এটার থেকে ইন্ডাকশন মেল্টেড জিরকনিয়ামের থেকে আর্ক মেল্টেড জিরকনিয়ামটা সেটা কি বেশি হচ্ছে মোর কোরোশন রেজিস্ট্যান্ট মেটাল, ঠিক আছে? এগুলো একটু দেখবা, তোমরা পড়বা একটু, এগুলো না পড়লে তো হবে না, আমাদের একটু আগায় যেতে হবে। নন মেটালিক মেটালের, এগুলো সব মেটালের ক্ষেত্রে পড়ছি যে মেটাল এটা নন মেটালিক। এগুলোর ক্ষেত্রে আমাদের নন মেটালিক কত ধরনের আছে, রাবার আছে, প্লাস্টিক আছে, সিরামিক আছে, কার্বন উড, এগুলো আছে। তো তোমরা এগুলো একটু দেখবা, আমি একটু এগুলো জাস্ট খালি রিডিং দিবা, এগুলো রিডিং দিয়ে এগুলো তো মুখস্থ করতেই হবে, তো এগুলো রিডিং দিলেই বুঝবা। এগুলো হচ্ছে বুঝায় দেওয়ার কিছু না যে কোনটার জন্য পারফেক্ট, কোনটা মানে কোন রাবার কিসের জন্য পারফেক্ট, প্লাস্টিক কিসের জন্য পারফেক্ট, কোন এনভায়রনমেন্টে এগুলো হচ্ছে বেশি কোরোশন ঘটায়,
আবার সিরামিক্স কিসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো নিচে এগুলো লেখা আছে, এগুলো একটু পড়বা তোমরা। আচ্ছা, অল্টারেশন অফ এনভায়রনমেন্ট, এখানে কি কি কয়েকটা টপিকস এখানে আছে। চেঞ্জিং মিডিয়াম, চেঞ্জিং মিডিয়ামের মাধ্যমে আমাদের 3-4টা আছে, যেমন লোয়ারিং টেম্পারেচার, ডিক্রিজিং ভেলোসিটি, রিমুভিং অক্সিজেন অর হচ্ছে অক্সিডাইজার, এন্ড চেঞ্জিং কনসেন্ট্রেশন। 1 নম্বরে কি লেখা আছে দেখো, এটা লোয়ারিং টেম্পারেচার। এই টেম্পারেচারটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এটা একটু ভালো করে বোঝো। টেম্পারেচারের যে ঘটনা কোরোশনের সাথে, সেগুলো কিন্তু একটু এই ঘটনাটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। এটা কিন্তু এক এক সময় এক এক রকমের আচরণ করে, বিহেভ করে। টেম্পারেচার অনেক সময় দেখি যে আমরা টেম্পারেচার বাড়ালে কোরোশন বেড়ে যাচ্ছে, আবার টেম্পারেচার মানে বাড়ালে কোরোশন কমে যাচ্ছে। এটা কি বিভিন্ন স্টেজ আছে, কি কারণে হচ্ছে। যেগুলো হচ্ছে কোরোশন হচ্ছে কেমিক্যাল, যেগুলো হচ্ছে রিয়াকশনের মাধ্যমে ঘটে, ঠিক আছে। যেই সব ডাইরেক্ট একদম কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ঘটছে যেসব কোরোশন গুলো, সেগুলো যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে কিন্তু সেই কোরোশনও বেড়ে যাবে। মানে এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ হচ্ছে টেম্পারেচারটা। টেম্পারেচার বাড়ালে কোরোশন বেড়ে যাবে যদি হচ্ছে তুমি সেখানে যদি ডাইরেক্ট কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটে। কিন্তু আবার দেখো, আবার যেগুলো আমাদের ওয়াটারের মধ্যে, যেমন বয়লিং সি ওয়াটার, বয়লিং ওয়াটার বলো, সেসব ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়াও ওয়াটারের ক্ষেত্রে, সেখানে টেম্পারেচার বাড়ালে কিন্তু কোরোশন আবার কমে যাবে। কারণ টেম্পারেচার বাড়াচ্ছি, সেখানে ভিতর থেকে যে ডিজলভ অক্সিজেন গুলো আছে সেগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেগুলো চলে যাচ্ছে অক্সিজেন। আর অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে আমাদের কি করে, সেখানে কোরোশন কমে যাচ্ছে, ডিক্রিজ অক্সিজেনের ডিক্রিজ হচ্ছে, সেখানে কিন্তু কোরোশন কিন্তু কমে যাবে। অক্সিজেনের সাথে যে রিঅ্যাকশন করে যে কোরোশন যে ঘটে, সেগুলো কিন্তু কমে যাবে, ঠিক আছে। এগুলো একটু দেখবা। ডিক্রিজিং ভেলোসিটি, ডিক্রিজিং ভেলোসিটি মানে কি, আমরা ইরোশন কোরোশনে কিন্তু বলে এসেছি কিন্তু যে ভেলোসিটি যদি এই যে ইরোশন কোরোশন, এই কোরোশনে আমরা একটা জিনিস দেখেছি, যদি ভেলোসিটি ইনক্রিজ করা হয়, তাহলে কোন একটা মেটালের উপর দিয়ে যদি কোনো কিছুর যদি ফ্লোটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, মানে ভেলোসিটিটা যদি বাড়িয়ে দেওয়া হয়, সেটার ক্ষেত্রে কি হতে পারে। ইরোশন কোরোশনে আমরা দেখে এসেছি যে সেখানে যদি কেমিক্যাল রিঅ্যাকশনও ঘটে, ফিজিক্যাল ফিনোমেনাও ঘটে। ফিজিক্যাল ফিনোমেনাটা হচ্ছে এই যে ভেলোসিটি, ঠিক আছে। রিঅ্যাকশন তো ঘটে, কিন্তু হচ্ছে সেখানে যদি ফিজিক্যাল ফিনোমেনা যদি ধরি, সেটাই কিন্তু ভেলোসিটি। যে ভেলোসিটি যদি আমরা যদি ডিক্রিজ করতে পারি, তাহলে সেখানকার কি হচ্ছে, রিঅ্যাকশনটা রেট, যে কোরোশনের যে রেট, সেটা কমে যাবে। এই ইরোশন কোরোশন মনে আছে কারো? বলো কি, তোমরা কি আসো না নাই? তো ইরোশন কোরোশন তো মনে আছে না? ইরোশন কোরোশন হচ্ছে দুইটার হচ্ছে কম্বিনেশন, একটা হচ্ছে ফিজিক্যাল ফিনোমেনা, একটা হচ্ছে কোরোশন কেমিক্যাল যেটা ঘটনা ঘটছে, রিঅ্যাকশন। তো এই যে ডিক্রিজিং ভেলোসিটি, যেটা আমরা একটা মেটালের উপর দিয়ে আরেকটা কিছু ফ্লো হচ্ছে বা ফ্লুইড ফ্লো হচ্ছে, তো সেই ফ্লুইডের ভেলোসিটি যদি আমরা কমাতে পারি, তাহলে কি হবে, ইরোশন কোরোশনটা কমে যাবে, মানে কোরোশন কমে যাবে। এটা হচ্ছে আমাদের সেই পরের, এটা পড়ে যায় রিমুভিং অক্সিজেন এন্ড অর অক্সিডাইজার। এই যে অক্সিজেন আমাদের কি হবে, অক্সিজেন যদি আমরা কমাতে পারি, তাহলে তো অবশ্যই সেটা কি হবে, কোরোশন কি করতে পারে, কোরোশন রেজিস্ট করতে পারে, প্রিভেন্ট করতে পারে সেসব। তো অবশ্য অক্সিজেনের আবার একটা লেভেল আছে, যেসব আবার অ্যাক্টিভ প্যাসিভ ম্যাটেরিয়াল, যে প্যাসিভ যেগুলো মেটাল, তার জন্য আবার অক্সিজেন লাগবে, সেগুলোর আবার দেখতে হবে আমাদেরকে, অনেকগুলা কন্ডিশন অ্যাপ্লাই করে তবেই হচ্ছে আমাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। যে রিমুভ করব, অক্সিজেন রিমুভ করার ক্ষেত্রে বা অক্সিডাইজার রিমুভ করার ক্ষেত্রে এগুলো আবার ভাবতে হবে আমাদের। এইসব চেঞ্জিং কনসেন্ট্রেশন অনেক সময় দেখা যায়, এইসব ক্ষেত্রে লেখা আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের সালফুরিক অ্যাসিড বা হচ্ছে ফসফরিক অ্যাসিড যেগুলো আছে, সেই সব কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে যে লো কনসেন্ট্রেশনে, ধরো যে একটা জায়গায় সালফুরিক অ্যাসিড আছে বা ফসফরিক অ্যাসিড আছে, ওই সব জায়গায় হচ্ছে যদি আমাদের সেসব অ্যাসিডের পরিমাণটা, কনসেন্ট্রেশনটা যদি বাড়ায় দিই, ডাইলুট থেকে যদি কনসেন্ট্রেট সলিউশন ইউজ করি, সেই অ্যাসিডের দেখা যায় যে কোরোশন ডিক্রিজ করে যায়, ঠিক আছে। এই চেঞ্জিং কনসেন্ট্রেশন, এইসব ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যে সেসব ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। অ্যাসিডের যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি বললাম অলরেডি, যে অ্যাসিডের যদি সেখানে ডাইলুট অ্যাসিড আছে, যদি কনসেন্ট্রেট অ্যাসিড যদি ইউজ করি যদি আমরা, তাহলে অনেক কোরোশনের রেটটা অনেকটাই মানে কমিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। এই সবগুলো একটু রিডিং দিব, আমি জাস্ট সামারি গুলো বললাম।
এটা রিডিং দিবা। ইনহিবিটরস কি সেটা আমরা আগে জানি যে লেখা আছে, দেখো এই জায়গাতে লেখা আছে যে সাবস্টেন্স when added in small concentration to an environment decreases the corrosion rate। ঠিক আছে, যে কি করে এগুলো হচ্ছে যদি কোরোশনে ঘটছে সেই সব জায়গায় যদি কোনো মানে এখানে অল্প পরিমাণ ইনহিবিটরস যদি ইউজ করতে পারো। আমরা ক্যাটালিস্ট তো জানো তাই না? ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট হচ্ছে কোনো দুই ধরনের ক্যাটালিস্ট আছে, ঠিক আছে? এক ধরনের ক্যাটালিস্ট রিঅ্যাকশন রেটটাকে বাড়ায় দেয়, আর এক ধরনের ক্যাটালিস্ট হচ্ছে রিঅ্যাকশন রেটটাকে কমায় দেয়। তো এখানে যেগুলো কমায় দেয় সেই রিঅ্যাকশন কমায় দেয় সেসব ক্যাটালিস্টকে বলবো আমরা রিটার্ডিং ক্যাটালিস্ট। তো রিটার্ডিং ক্যাটালিস্ট গুলাই ইনহিবিটরস হিসেবে ইউজ করা হয়। যেগুলো ক্যাটালিস্ট তোমার রিঅ্যাকশনের, এখানে কোন ধরনের রিঅ্যাকশন আমরা বলবো? কোরোশন রিঅ্যাকশন, যেগুলো অবশ্যই কোরোশনের জন্য দায়ী সেসব রিঅ্যাকশনের রেটটাকে কমায় দিচ্ছে যেসব ক্যাটালিস্ট, সেসব ক্যাটালিস্ট গুলাই আমাদের ইনহিবিটরস হিসেবে ইউজ মানে করব আমরা বা করতে পারি। তো কত টাইপের হচ্ছে ইনহিবিটরস আছে এখানে তোমরা দেখবা যে আছে, অনেক ধরনের আছে। যেমন অর্গানিক কম্পাউন্ডস, এটা অ্যাডজর্পশন টাইপ ইনহিবিটরস। কিছু অর্গানিক কম্পাউন্ড আছে যেগুলো মেটাল সারফেসের উপরে অ্যাডজর্ব হয়ে সেগুলো মেটালের যে ডিসোলিউশন হচ্ছে সেগুলো মানে কমিয়ে দেয়, ঠিক আছে? তারপরে আবার হাইড্রোজেন ইভলিউশন পয়জন মানে কি? হাইড্রোজেন ইভলিউশন যত ঘটবে বেশি তত হচ্ছে কোরোশন বেশি হবে। তো এটাকে কমাতে হবে। এটাকে কমাতে গেলে কিছু কম্পাউন্ড আছে, যেমন হচ্ছে কিছু মেটালের আছে, আয়ন আছে, আর্সেনিক, অ্যান্টিমনি আয়নস। এগুলো কি করে? হাইড্রোজেন ইভলিউশন বা হাইড্রোজেন যে তৈরি হচ্ছে সেটা রিঅ্যাকশনটাকে করে ফেলে, মানে রিটার্ড করে ফেলে, মানে কমায় দেয়। তো সেই সবগুলো আমরা ইউজ করতে পারি ইনহিবিটরস হিসেবে। স্ক্যাভেঞ্জার নামেও, স্ক্যাভেঞ্জার মানে কি? কোনো কিছু থেকে কোনো কিছু, যেমন হচ্ছে সিলেক্টিভ লিচিং আমরা পড়ে এসেছিলাম যে সেখানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস সেপারেট করে ফেলছে। তো সেই টাইপের জিনিসগুলা ইনহিবিটরস কে বলা হচ্ছে স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার কোনগুলা? স্ক্যাভেঞ্জার হচ্ছে কিছু দেখো দেওয়া আছে যে সোডিয়াম সালফাইড হাইড্রোজেন which removes dissolved oxygen from aqueous solution। এই ইনহিবিটরস যদি ইউজ করো অ্যাকুয়াস সলিউশনের মধ্যে, তাহলে কি করবে? ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমায় দিবে বা রিমুভ করে ফেলবে। ওকে, তারপর তো অক্সিডাইজার তো আমরা দেখলাম এই যে এর আগে পড়ে আসছি যে অক্সিডাইজার রিমুভ করতে হবে। কিছু অক্সিডাইজার আবার আছে যেগুলো হচ্ছে তোমার কিছু অক্সিডাইজার আবার আছে যে সেগুলো রিমুভ না, কিছু অ্যাড করতে গেলে আবার হচ্ছে কোরোশন হচ্ছে কমাই দিবে। কোন থিওরির উপরে কোরোশন কমাবে? অক্সিডাইজার তো জানি যে এগুলো রিমুভ করে ফেলতে হয়, কারণ তাছাড়া হচ্ছে এগুলো কোরোশন ঘটায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি করছি? যে অক্সিডাইজার অ্যাড করছি, যে ইনহিবিটরস হিসেবে ইউজ হচ্ছে। কোন সব ক্ষেত্রে? এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ট্রানজিশন। ওই যে প্যাসিভের ক্ষেত্রে, হ্যাঁ, যে অক্সিডাইজার ইউজ করছি, যত অক্সিডাইজিং পাওয়ার বৃদ্ধি করাচ্ছি তত হচ্ছে কি হচ্ছে সেই জিনিসটা কি? ওই একটা প্যাসিভের একটা রেঞ্জ আছে না, আমরা পড়েছিলাম একটা গ্রাফে, যে সেই প্যাসিভ অঞ্চলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই প্যাসিভ অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য এই অক্সিডাইজার ইউজ করা হয়, বা কোনো মেটালকে প্যাসিভ করার জন্য এই অক্সিডাইজার ইউজ করা হয় প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার জন্য, ঠিক আছে? ওই ঘটনাটা ঘটানোর জন্য অক্সিডাইজার ইউজ করা হয়। তোমরা পড়বা, কারো কোনো অ্যানসার থাকলে পরবর্তীতে আমরা যাব। ভ্যাপার ফেজ ইনহিবিটরস এর আগে আমরা পড়লাম। অ্যাডজর্পশন ইনহিবিটরস হচ্ছে ডাইরেক্ট, যেটা হচ্ছে মেটালের কম্বিনেশন কন্টাক্টে আসা। কিন্তু ভ্যাপার ফেজ ইনহিবিটরস যেটা, যে ডাইরেক্টলি আনার দরকার নাই, এইসব ইনহিবিটরস তোমার পাশাপাশি থাকলেও, পাশে রেখে দিলেও, অনেক সময় সাবলিমেশন আর মানে কি সাবলিমেশন মানে কি ঊর্ধ্বপাতন, মানে ভ্যাপার স্টেজে কনভার্ট হয়ে যেও সেটা হচ্ছে মেটালের সারফেসে কোরোশন প্রিভেন্ট করতে পারে। ভ্যাপার ফেজ ইনহিবিটরস বলা হয়। তো এগুলো একটু পড়বা, এগুলো রিডিং দিলেই বুঝতে পারবা যে এসব হচ্ছে কি করে, অত্যন্ত হাই ভেপার প্রেসার থাকে বলে এদেরকে ডাইরেক্ট কন্টাক্টে রাখার দরকার হয় না। ভ্যাপার ফেজ ইনহিবিটরস এগুলো পাশে রেখে দিলে এগুলো সাবলিমেশনের মাধ্যমে ভ্যাপার ফেজে হচ্ছে কনভার্ট হয়, এবং কনভার্ট হওয়ার পরে সেটা হচ্ছে মেটালের সাথে কম্বাইন করার পর কোরোশন প্রিভেন্ট করতে পারে। এগুলো আমরা পড়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা কোরোশন প্রিভেনশনের যেটা মেন, যেটা এর আগে তো পড়লাম, ওগুলো কোরোশন প্রিভেনশনের মধ্যে পড়ে। যে মেন দুইটা হচ্ছে ক্যাটাগরি আমরা একটু দেখি, যে ক্যাথোডিক প্রোটেকশন আর একটা হচ্ছে অ্যানোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন কিন্তু আমরা স্ট্রে কারেন্টের মধ্যে পড়ে আসছিলাম। তোমাদের কতটুকু মনে আছে? না মনে থাকলে তো হবে না, বারবার তো রিপিট করা যায় না, ঠিক আছে? ক্যাথোডিক যে প্রোটেকশন আর অ্যানোডিক যে প্রোটেকশন, আমরা কি জানি? আমাদের কোরোশনের যে রুলস, যে কোনটা থেকে কোরোশন হবে,
বলো কোনটা থেকে কোরেশন হবে? অ্যানোড। অ্যানোড, হ্যাঁ, এটা আমরা জানি। তো এখন ক্যাথোডিক যে হচ্ছে প্রোটেকশন আর অ্যানোডিক প্রোটেকশন, এটার হচ্ছে দুইটা কিন্তু নামকরণ কেন এইভাবে করা হয়েছে যে ক্যাথোডিক প্রোটেকশন বলবো, যে এই যে অ্যানোডের কোরেশন ঘটবে, এই অ্যানোডটাকে কোনোভাবে ক্যাথোডে কনভার্ট করা। ওকে, অ্যানোডটাকে কি করছে? ক্যাথোডে কনভার্ট করা। কিসের মাধ্যমে? বাই ইউজিং গ্যালভানিক অর স্যাক্রিফিশিয়াল অ্যানোড, আর এটা হচ্ছে বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট। যেটা বাই ইউজিং ইমপ্রেসড কারেন্টে কিন্তু আমরা স্ট্রে কারেন্টের মধ্যে পড়ে আসছিলাম, এই যে এই টপিকসটা। সেখানে কি করা হয়েছিল? এখানে আরেকটা যে টপিকস বলিনি, যে এখানে ক্যাথোডিক বলা হয়েছে, এটা যে ক্যাথোডিক প্রোটেকশনটা যেটা কোরেশন ঘটছে সেটা তো ক্যাথোড, সেটা তো অ্যানোড, সেই অ্যানোডটাকে ক্যাথোডে কনভার্ট করা। তাহলে অ্যানোডিক প্রোটেকশনটা কি? অ্যানোডিক প্রোটেকশনটা হচ্ছে অ্যানোড যেটাতে কোরেশন হচ্ছে সেটাকে মোর অ্যানোডিক করা। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখো। অ্যানোডিক প্রোটেকশন কিসের মাধ্যমে করা হচ্ছে? অ্যানোডটাকে মোর অ্যানোডিক করা হচ্ছে। ক্যাথোডিক প্রোটেকশনটা কিভাবে করা হচ্ছে? অ্যানোডটাকে ক্যাথোডে কনভার্ট করার মাধ্যমে। দুইটা জিনিস কি মাথায় ঢুকলো? বলো। এক নাম্বারটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন, যেটাকে অ্যানোডের যে কোরেশন হচ্ছে সেটাকে ক্যাথোডে কনভার্ট করা। আর অ্যানোডিক যে প্রোটেকশন যেটা 2 নাম্বার, সেটা হচ্ছে অ্যানোড যে কোরেশন হচ্ছে সেটাকে মোর অ্যানোডিক করা। বোঝা গেছে? এখন আমরা ডিপে চলে যাই, যে আমাদের ক্যাথোডিক প্রোটেকশনে এখানে কি ধরনের রিঅ্যাকশনটা ঘটছে। মেটাল যে কোরেশন হচ্ছে, মেটাল তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আয়ন হচ্ছে, সেটা আবার হাইড্রোজেন আবার হচ্ছে একসেপ্ট করে হাইড্রোজেন ইভলিউশন হচ্ছে। এগুলো হচ্ছে নিয়ম কোরেশন হওয়ার। যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো আমরা এটাই দেখি, এই রিঅ্যাকশন গুলোই দেখি। এখন ক্যাথোডিক প্রোটেকশনে কিছু সিস্টেম আমরা এর আগে দেখে এসেছিলাম। এই যে স্ট্রে কারেন্ট, এটা কি মনে আছে কারো? এটা পড়াইছিলাম। এই যে স্ট্রাকচার তুমি নিচেরটা ভুলে যাও, নিচেরটা হচ্ছে স্ট্রে কারেন্টের জন্য। এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা কি করা হচ্ছে? এটা হচ্ছে প্রোটেক্টেড স্ট্রাকচার। একটু খেয়াল করো, সব মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা কি অ্যানোড হিসেবে ইউজ হচ্ছে, তাই না? প্রথমে এটা একটা ট্যাঙ্ক, আমি কি বলছিলাম যে এটা একটা মনে করো ট্যাঙ্কটা মাটির নিচে রাখা আছে, সেটা কি হিসেবে, যখন খোলা এনভায়রনমেন্টে থাকছে, এরকম কোনো সেটআপ দেওয়া নাই, তখন এটা কি হবে? এটা অ্যানোড হিসেবে ইউজ হবে। এবং অ্যানোড হিসেবে ইউজ হলে ট্যাঙ্কের যে এই গা বলো বা ওয়াল বলো বা ই বলো, সেটা কি হবে? ক্ষয় হয়ে যাবে, মানে কোরেশন ঘটবে এনভায়রনমেন্টের যদি কন্টাক্টে থাকে। তাহলে এটাকে প্রোটেক্ট করতে হবে, এই স্ট্রাকচারটাকে বা এই ট্যাঙ্কটাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে কি করবে? এটার সাথে একটা এরকম একটা সেটআপ দেওয়া হয়েছে, এখানে একটা অ্যানোড নেওয়া হয়েছে। এই অ্যানোড নিলে এরকম এখানে ডিসি কারেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, বা কোনো পাওয়ার স্টেশন যেটাই বলো না কেন, পাওয়ার সাপ্লাইয়ের জন্য এরকম একটা সেটআপ দেওয়া হয়েছে। সেখানে আমরা জানি যে কারেন্টের যে কনভেনশন আছে, সে রুলস অনুযায়ী কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তা এখন এই কোনোভাবে যদি এই অ্যানোড, আমি একটু দ্রুত বোঝাচ্ছি আমাদের আসলে সময় একটু তা এখন এই যে অ্যানোডটা, এখানে যে অ্যানোডের আগেকার কাজ কি ছিল? অ্যানোডের যে প্রোটেক্ট করার আগ পর্যন্ত, এই সেটআপটা দেওয়ার আগ পর্যন্ত অ্যানোডের কাজটা কি? সেখান থেকে অ্যানোডের ইলেকট্রন কি হচ্ছে? মেটালের ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই না? অক্সিডেশন ঘটছে সেখানে, এটাই তো নিয়ম ছিল, এটাই তো অক্সিডেশন কোরেশন হওয়ার জন্য যে রিঅ্যাকশন, সেটাই তো ছিল, তাই না? হ্যাঁ। এখন আমাদের পরবর্তী যেখানে হচ্ছে, এখানে যদি তুমি ইলেকট্রন যদি দিতে পারো, এখান করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরিবর্তে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিকে যাচ্ছে, ইলেকট্রন যদি কোনোভাবে সাপ্লাই দিতে পারো, তাহলে এটাকে কি হবে? এ হচ্ছে গেইন করবে ইলেকট্রন, আর এটা তখন কি হবে? এটা অ্যানোড হয়ে যাবে। এটাই সিলেকশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে গ্যালভানিক সিরিজ আমাদের ফলো করতে হবে, সেই অনুযায়ী এটার থেকে মোর অ্যাক্টিভ মেটাল এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং যেটা হচ্ছে এটার থেকে মোর অ্যাক্টিভ, তার মানে এটা অ্যানোড হিসেবে অ্যাক্ট করবে, আর এটা হবে তখন ক্যাথোড কি করে? আমাদের ক্যাথোড ইলেকট্রন একসেপ্ট করে, তাহলে আমাদের যদি ইলেকট্রন একসেপ্ট করে, এটা ক্যাথোড হয়। এখানে কি চান্স আছে কোরেশন হওয়ার? না, কোরেশন হবে না। এটাও কিন্তু তাহলে আমাদের কিন্তু এটা ক্যাথোডিক প্রোটেকশন। আমি যে এই যে এখানে যে ঘটনাটা লেখা আছে, সেটা কিন্তু ওই ঘটনাটা, আমি যে ঘটনাটা বললাম তোমাদেরকে, ওই ঘটনাটা এখানে লেখা আছে। ওকে, এই জিনিসটা পড়বা। আর এখান করে দেখো, এখানে স্ট্রে কারেন্টের ঘটনাটা এই জায়গাতে নিচে নাই, সরাসরি এখানে
এই ট্যাঙ্কটাকে ক্যাথোড বানানো হচ্ছে এখানে এই অ্যানোডের মোর অ্যাক্টিভ অ্যানোডের প্রেজেন্সে। এখানে রেকটিফায়ার পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, কারেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে। তো কথা হচ্ছে যে এই দিক দিয়ে কারেন্ট যখন আমি এখানে অ্যাপ্লাই করব তখন এটা ক্যাথোড হবে, এটা অ্যানোড হবে। তার মানে এটা আমরা অ্যানোডকে ক্যাথোড বানালাম, মানে ক্যাথোডিক প্রোটেকশন। ওকে, টার্গেট হচ্ছে মানে ট্যাঙ্কটা যেন ইরোশন না হয়, কোরোশন না হয়। সরি কোরোশন নয়, সরি ঠিক আছে, কোরোশন না, আমাকে এটাকে বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে ততক্ষণ পর্যন্ত ক্যাথোড আমাদের মানে থাকলো, প্রোটেক্টেড থাকলো। ওকে, যদি অ্যানোড শেষ হয়ে যায়, অ্যানোডের ম্যাটেরিয়ালস যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটাও কিন্তু মানে আনপ্রোটেক্টেড হয়ে গেল। এখন নিচেরটা যেটা, এটা তো গেল আমাদের ইমপ্রেসড কারেন্ট। আমি প্রথমে এখানে বলেছিলাম ক্যাথোডিক প্রোটেকশনে এ নাম্বারে বাই ইউজিং গ্যালভানিক অর স্যাক্রিফিসিয়াল অ্যানোড আর বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট। তো প্রথমে এই ঘটনাটা প্রথমে বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট দিয়ে এক্সপ্লেন করা আছে। ওকে, আমরা বি নাম্বারটা এটা। এখানে একটা স্যাক্রিফিসিয়াল অ্যানোড। স্যাক্রিফিসিয়াল অ্যানোড মানে এখানে কি হচ্ছে যে অ্যানোডটা কি হচ্ছে, অন্যকে বাঁচাতে যে একটা নিজে স্যাক্রিফাইস করছে, এই জন্য স্যাক্রিফিসিয়াল অ্যানোড বলা হচ্ছে। ম্যাম ইমপ্রেসড কারেন্ট আর স্ট্রে কারেন্ট কি আলাদা নাকি এক? ইমপ্রেসড কারেন্ট বলতে এখান করে ওইভাবে ঠিক বলা হচ্ছে না, এটা ইমপ্রেসড কারেন্ট এমনি কারেন্ট, ডিসি কারেন্ট কে বলা হচ্ছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে এটা দেখো এখান করে পুরাটা একটা ট্যাঙ্ক, স্টিলের ট্যাঙ্ক। এই স্টিলটাকে বাঁচাতে হবে, আমাদের ভিতরে আছে ওয়াটার, স্টিলটাকে বাঁচাতে হবে কোরোশনের হাত থেকে। তাছাড়া তো আমাদের হচ্ছে সমস্যা কোরোশন হয়ে গেলে, যদি ট্যাঙ্কের যদি স্টিল কোরোশন হয়ে যায়। এখন এই জন্য এখান করে একটা স্যাক্রিফিসিয়াল অ্যানোড, যেমন ম্যাগনেসিয়াম অ্যানোড। স্টিলে যা কম্পাউন্ড যে মেটাল আছে তার থেকে মোর অ্যাক্টিভ ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামকে ইউজ করা হচ্ছে এখান করে। যতক্ষণ পর্যন্ত এই ম্যাগনেসিয়াম থাকবে এখান করে, তাহলে কি হলো, একই ঘটনাটা আমি যেখানে এখানে এক্সপ্লেন করলাম, এখানে অ্যানোড আলাদাভাবে ইউজ করা হচ্ছে, কিন্তু এখান করে কি হচ্ছে, এখান করে আমাদের কিন্তু ডিসি কারেন্ট ইউজ করা লাগছে না, একদম সরাসরি ডাইরেক্ট এটার ভিতরে দেওয়া হচ্ছে। আর এটা আমরা তো কি জানি, গ্যালভানিক সেলে কি জানি, মোর অ্যাক্টিভ যেটা সেটাই তো হচ্ছে অ্যানোড হিসেবে ইউজ হবে, আর যেটা লেস অ্যাক্টিভ সেটা ক্যাথোড হিসেবে। এটা ছিল আগে ইন অ্যাবসেন্স অফ এই ম্যাগনেসিয়াম অ্যানোড, তখন এটা ছিল অ্যানোড। যখন তুমি এটার থেকে মোর অ্যাক্টিভ অ্যানোড ইউজ করছো ম্যাগনেসিয়াম, এটা ডাইরেক্ট কন্টাক্টে রাখছো, তখন কি হচ্ছে, এটা অ্যানোড হিসেবে ইউজ হচ্ছে আর এটা হচ্ছে ক্যাথোড। তার মানে কি, আমাদের এটা যদি ক্যাথোড হয় তাহলে কি এটা বেঁচে গেল না, কোরোশন রেজিস্ট করতে পারলো? ঠিক আছে, তাহলে এটা আমাদের ডাইরেক্ট হচ্ছে বা ইউজিং এ স্যাক্রিফিসিয়াল অ্যানোড, আমরা একটা স্যাক্রিফিসিয়াল অ্যানোড ইউজ করে আমরা ট্যাঙ্কটাকে প্রোটেক্ট করতে পারলাম। এখন আমাদের এই জিনিসগুলো একই জিনিস এখানে ইউজ করা আছে। এই ফিগারগুলো তোমরা একটু পড়বা, এগুলো আমি যে ঘটনাগুলো বলছি একই জিনিস এখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, এখানে পাইপ, আমরা তো ওখানে একটা ট্যাঙ্ককে হচ্ছে প্রোটেক্ট করলাম, এখানে স্টিল পাইপকে এখান করে প্রোটেক্ট করা হয়েছে। এইভাবে এই জিনিসটা এখানে স্ট্রে কারেন্ট আমি কিন্তু অলরেডি পড়িয়ে এসেছি। স্ট্রে কারেন্ট পড়ে আসেনি? হ্যাঁ, তাহলে স্ট্রে কারেন্টের ঘটনাটা ক্যাথোডিক প্রোটেকশন। বলো, পাইপকে প্রোটেক্ট একটু বুঝাবেন না? পাইপকে যে প্রোটেক্ট করছে, হ্যাঁ বলো, পাইপকে যে প্রোটেক্ট করছে ওই জিনিসটা একটু বুঝে যাবো। একই এতে তোমার একই থিমের উপরে প্রোটেক্ট করা হয়েছে। এটার সাথে কি, এই যে কপার কোটেড ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করা হয়েছে একটা ম্যাগনেসিয়ামের সাথে। ঠিক আছে, একটা ওয়্যারের সাহায্যে এটা প্রোটেক্ট করা, এটা কম্বাইন করা হয়েছে। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন আদান প্রদান তো হচ্ছে এখান করে হচ্ছে কে মোর অ্যাক্টিভ হলে তো সেখানে ইলেকট্রন গেইন করবে, মোর অ্যাক্টিভ হলে সেই ইলেকট্রন ছেড়ে দিবে, আবার এ কি করছে, ইলেকট্রন একসেপ্ট করছে, তাই না? এসবের মাধ্যমে তো একই ঘটনা এখান করে ঘটছে। এখানে যেমন ট্যাঙ্কের যে ঘটনাটা বা এটা একই জিনিস এখানে। জি ম্যাম, বুঝতে পারছি। তো এখন স্ট্রে কারেন্টটা কিন্তু আমি আর রিপিট করলাম না। স্ট্রে কারেন্টের যে ঘটনা সেটা আমরা পড়ে এসেছি অলরেডি। স্টিল পাইপ যে কিভাবে করতে হবে, এখানে স্ট্রে কারেন্টের ঘটনা ঘটছে, সেই স্ট্রে কারেন্ট থেকে কিভাবে রক্ষা করবে, এখানে আলাদা করে একটা অ্যানোড দেওয়া হচ্ছে। অ্যানোডের মাধ্যমে এটা এই স্টিল পাইপও প্রোটেক্টিভ হলো, আবার স্টিল ট্যাঙ্কও হচ্ছে প্রোটেক্ট হচ্ছে। এখানে দুই স্ট্রাকচারকে আমরা এই অ্যানোড আর এই অ্যানোড ব্যবহার করে আমরা প্রোটেক্ট করতে পারছি। এই ঘটনা আমরা অলরেডি পড়ে এসেছি। এখন আমাদের অ্যানোডিক প্রোটেকশনে যাও। অ্যানোডিক প্রোটেকশনটা কি, এটা আমরা আজকে পড়ে শেষ করব। এটা
অ্যানোডিক প্রোটেকশন আমি কিন্তু একটা কিন্তু কনসেপ্ট তোমাদের মধ্যে ঢুকাই দিছি যে কি বলো আমি কি বলেছি অ্যানোডিক প্রোটেকশনের জন্য বলো তো আমি মোর অ্যানালিটিক করা, অ্যানালিটিক আরো অ্যানালিট করা। হ্যাঁ এই এটা পড়ার আগে এটা আমরা আগে জানি এই ধরনের ফিগার একটা পড়িয়েছিলাম না তোমাদেরকে প্যাসিভিটির সময় মনে আছে আমাদের কি হয় আমাদের সেখানে কিন্তু এখানে অক্সিডাইজিং ইলেকট্রোডের অক্সিডাইজিং হচ্ছে পাওয়ারটা দিয়ে দেওয়া ছিল এই স্টেজটা এখানে হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল এখানে দেওয়া আছে ইলেকট্রোড পটেনশিয়াল ওই একই জিনিস ঠিক আছে একই জিনিস এদিকে ইলেকট্রোড পটেনশিয়াল বাড়াচ্ছে এদিকে হচ্ছে কি হচ্ছে কোরোশন হচ্ছে বা কি মানে এই কি নেচার শো করছে কোন স্টেজে আমাদের সাধারণত এই স্ট্রাকচার কোন স্টেজে হচ্ছে প্যাসিভ কোন স্টেজে হচ্ছে এই যে এই স্টেজটা এর আগের স্ট্রাকচারটা এখানে নাই প্যাসিভিটিটাতে হ্যাঁ এটা একটু দেখো স্ট্রাকচার তো এটাই ছিল তাই না মনে আছে কি কারো কোন অঞ্চলে হচ্ছে প্যাসিভিটি শো করছে এটা অ্যাক্টিভ মানে এখানে কোরোশন ঘটছে মেটাল থেকে মেটাল আয়ন হয়েছে এ পর্যন্ত ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত তারপরে কোরোশন কমে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটা এই যে এই স্টেজ থেকে এই স্টেজ এটাই কিন্তু প্যাসিভ এরিয়া এটা ছিল ঠিক আছে তো এখন এই যে প্যাসিভ এরিয়ার যে ইলেকট্রোড পটেনশিয়াল এখান থেকে এই পর্যন্ত তাই না এদিকে ইলেকট্রোড পটেনশিয়াল তাই না কিছু বুঝতে পারছো জিনিসটা এইদিকে কি আছে ইলেকট্রোড পটেনশিয়াল এই রেঞ্জটা তো প্যাসিভ শো করছে এই রেঞ্জটা এই অঞ্চলে এই ইলেকট্রোড পটেনশিয়াল এরিয়ার মধ্যে আসলেই বা এই কারেন্টটা যদি এই অক্সিডাইজিং যদি পাওয়ার যেটা বলছি এই এরিয়ার মধ্যে আসলেই তবেই একটা হচ্ছে প্যাসিভ লেয়ার তৈরি করবে কোনো মেটাল ঠিক আছে একটা মেটালের ধরো যে একটা নরমাল একটা মেটাল সে কি করছে ইলেকট্রোড পটেনশিয়াল যার এখানে ক্ষয় হচ্ছে কিন্তু যখন এই স্টেজে আছে ক্ষয় হয়ে আবার একটু কমে যাচ্ছে এখানে কমছেও না বাড়ছেও না এই স্টেজে এসে তারপরে এখান থেকে এই অঞ্চলটাতে মানে যে পটেনশিয়ালটা থাকছে ইলেকট্রোড পটেনশিয়াল এই অঞ্চলের মধ্যেই তো এইটুকু এরকম বিহেভ করছে মেটালটা এবং এই ইলেকট্রোড পটেনশিয়াল যে গেইন করবে এই অঞ্চলের মধ্যে তারই হচ্ছে কি হবে প্যাসিভ লেয়ার তৈরি হবে কিছু বোঝা গেল এটাকে বলা হয় প্রোটেকশন রেঞ্জ একটা মেটালের তো অনেক ধরনের রেঞ্জ থাকতে পারে তার ইলেকট্রোড পটেনশিয়ালের উপরে অনেক ধরনের রেঞ্জ থাকতে পারে তো যখন দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত যার রেঞ্জ ইলেকট্রোড পটেনশিয়াল এই রেঞ্জের মধ্যে এই প্যাসিভ বিহেভিয়ার সে করবে এখন আমাদের টার্গেট হবে কি আমাদের একটা মেটাল হচ্ছে অ্যানোড ওকে সে হচ্ছে এই যে ক্ষয় হচ্ছে তার তো ইলেকট্রোড পটেনশিয়াল আছে বা যেটাই হয় যদি কোনোভাবে আমরা যদি এখান থেকে তার পটেনশিয়াল স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল যদি এখান থেকে এটুকু ম্যানেজ করতে পারি বা এটুকুর মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি রাখতে পারি কোনো কিছু অ্যাপ্লাই করে সেই মেটালের তাহলে কি সে সব সময় সেখানে একটা প্যাসিভ লেয়ার তৈরি হচ্ছে কিছু কি বোঝা গেছে যে একটা মেটালকে আমি মোর অ্যানোডিক করছি কিসের মাধ্যমে করছি সেটা তো আমরা আলাদাভাবে পড়বো কিন্তু কথা হচ্ছে যে আমাদের টার্গেট হবে কি মোর অ্যানোডিক করার জন্য এগুলো তো অ্যানোডিক এগুলোও কিন্তু এই সব এরিয়াও কিন্তু অ্যানোডিক কিন্তু মোর অ্যানোডিক হচ্ছে এই এরিয়া ঠিক আছে এই যে প্যাসিভ এরিয়া এই অ্যানোডিক এরিয়া থেকে আমাদের মোর অ্যানোডিক এরিয়ায় যেতে হবে মানে এই রেঞ্জের মধ্যে যেতে হবে ডাইরেক্ট কি যাওয়া যাবে তা না কিছু অ্যাপ্লাই করতে হবে আমাদের যদি আমাদের এই থেকে মানে এই রেঞ্জটা যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি যদি ভ্যারি না করে এই সব অঞ্চল যদি ভ্যারি না করে শুধু এই রেঞ্জের মধ্যে সেই সিস্টেমটার যদি আমরা ইলেকট্রোড পটেনশিয়াল বা পটেনশিয়াল ম্যানেজ করতে মানে করতে কনস্ট্যান্ট রাখতে পারি তবে সেখানে কি হবে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হবে আমাদের অ্যানোডিক প্রোটেকশনটা কিন্তু মানে মেন থিমটাই হচ্ছে যে সেখানে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার যে প্যাসিভিটি যাতে শো করতে পারে সেই মেটালটা কিছু বোঝা গেছে যে একজন বলো যে আমাদের টার্গেট হবে কি টার্গেট হবে এই প্যাসিভ অঞ্চলে নিয়ে আসা যত রকমের এনভায়রনমেন্ট আছে একটা মেটালের মানে যত রকমের এনভায়রনমেন্ট আছে সেটা চেঞ্জ করে নিয়ে সেই এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া যেটাতে প্যাসিভ লেয়ার ফর্ম করবে বুঝতে পারছো? জি ম্যাম
তাহলে আমাদের এই যে এখানকার যে পটেনশিয়াল যে ভ্যালু আছে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল সেটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। এটুকু কনস্ট্যান্ট যদি রাখতে পারো, এই এরিয়ার মধ্যে যদি সিস্টেমটাকে রাখতে পারো সেই ইলেকট্রোড পটেনশিয়ালকে, তাহলে কিন্তু আমাদের সেটা বেশ প্রোটেক্টিভ হবে, হ্যাঁ, বা প্রোটেকশন লেয়ার তৈরি হবে সেই জায়গাতে প্যাসিভ। এখন এই যে এই ভোল্টেজ গুলা বা এই ইলেকট্রোড পটেনশিয়াল এগুলো হচ্ছে কিভাবে ম্যানেজ করবা, কিভাবে কনস্ট্যান্ট রাখবা, তাই না? তখন করা হয় কি, একটা ডিভাইস ইউজ করতে হয় পটেনশিওস্টেট। ঠিক আছে, কি করার জন্য পটেনশিওস্টেট আমাদের দরকার পড়লো? পটেনশিওস্টেট দরকার পড়লো যে এই রেঞ্জটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, এই পটেনশিয়ালকে কনস্ট্যান্ট রাখার জন্য। কিছু বোঝা গেছে? পটেনশিওস্টেট আমরা ইউজ করব কি কারণে? যাতে এখান থেকে এই পর্যন্ত একটা কনস্ট্যান্ট ভ্যালু রাখার জন্য, যাতে ভ্যারি না করে আমাদের সেই পটেনশিয়াল। ওকে, তখন করা হয় কি, এটা এরকম একটা সেটআপ দেওয়া হয়। এখানে 3 ধরনের ইলেকট্রোড থাকে পটেনশিওস্টেটকে। এখানে পটেনশিওস্টেটের কাজ হচ্ছে, এখানে কারেন্ট যদি আমরা সাপ্লাই দিতে পারি, অ্যানোডিক কারেন্ট যদি আমরা সাপ্লাই দিতে পারি এই ট্যাঙ্কে, তাহলে কি হবে? কারেন্ট সাপ্লাই দিলে কি হবে? এটা এই যে অ্যানোডিক কারেন্ট যদি সাপ্লাই দিই, তাহলে কিন্তু আমাদের মেটাল যে ডিজুলেশন রেট আরো ইনক্রিজ করবে। ডিজুলেশন রেট ইনক্রিজ করতে গেলে সেটা মোর অ্যানোডিক হয়ে প্যাসিভ অঞ্চলে চলে যাবে। মানে ওই পর্যন্ত যাওয়ার জন্য যে পরিমাণ কারেন্ট আমাদের দরকার, সেই পরিমাণ কারেন্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়, যে ওই স্টেজে যাওয়ার জন্য, সেই কনস্ট্যান্ট একটা হচ্ছে এরিয়াতে যাওয়ার জন্য যে দরকার, সেটুকু পরিমাণ কারেন্ট আমাদের পটেনশিওস্টেটের মাধ্যমে আমাদের অ্যাপ্লাই করা হয় ওই স্টেজে নিয়ে যাওয়ার জন্য। তোমরা জিনিসটা পড়বা, ঠিক আছে? পড়ো আগে, পড়ে জিনিসটা ক্লিয়ার করো। সমস্যা হলে আমি আছি। মোট কথা, অ্যানোডিক প্রোটেকশনে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার উদ্দেশ্যে কাজ করা হয়। কি ব্যাপার, সাউন্ড হচ্ছে যে? অ্যানোডিক প্রোটেকশনে আমি আরেকবার রিপিট করছি, অ্যানোডিক প্রোটেকশনে কি করা হয়, আমাদের টার্গেট কি হবে? আমরা তো প্যাসিভিটি পড়ে আসছি, তাই না? প্যাসিভিটিতে কি হচ্ছে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হচ্ছে, একটা অক্সাইডের লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারটাই তো হচ্ছে কোরোশনে বাধা দিচ্ছে, তাই না? এটাই তো ঘটনা। কোন জায়গায় প্যাসিভ অঞ্চল মেইনটেইন করার জন্য একটা পটেনশিয়াল রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জটাকে কিভাবে আনা হচ্ছে? কি ব্যাপার, তোমরা একটু মিউট করো না। এই রেঞ্জের মধ্যে আনার জন্য বা কি করা হচ্ছে, একটা পটেনশিওস্টেট ইনক্লুড করা হচ্ছে। সেই পটেনশিওস্টেটের কাজ কি? সেখানে অ্যানোডিক কারেন্ট অ্যাপ্লাই করছে, অ্যানোডিক কারেন্ট অ্যাপ্লাই করে কোনো কিছু একে মোর অ্যানোডিক করে ফেলে, মানে কি ইলেকট্রন আরো ছেড়ে দেওয়ার প্রবণতা থাকবে সেখানে। মোর অ্যানোডিক করার ফলে সেই ইলেকট্রন আরো ছেড়ে দেওয়ার প্রবণতা থাকবে এবং মেটাল ডিজুলেশন রেটটা বেড়ে যাবে এবং সেটা এই অঞ্চলে চলে যাবে। ওটা কারেন্ট এমন পরিমাণে সাপ্লাই দেওয়া হয় যাতে এই অঞ্চলে পৌঁছায়। কিছু কি বুঝলা? এই দুই একজন বলো, তোমরা কি আসো না নাই, সব চলে গেছো নাকি? আছো? জি ম্যাম, সবাই আছি। আমাদের কোরোশন, তারপরে আছে এই যে এই কোরোশনের যে দুটোর মধ্যে অ্যানোডিক আর ক্যাথোডিক প্রোটেকশনের যে ডিফারেন্স, সেগুলো এখানে আমি 2টা চার্ট দিয়েছি। তোমরা 2টা চার্টের মধ্যে এগুলো ফলো করতে পারো, এগুলো একটু দেখবা। আমাদের কোরোশন চ্যাপ্টার কিন্তু আজকে শেষ হয়ে গেল। হ্যাঁ, কোরোশন চ্যাপ্টার শেষ, এখান থেকে মুক্তি পেলাম নাকি? শেষ। জি ম্যাডাম, কোরোশন চ্যাপ্টার শেষ, কিন্তু চ্যাপ্টার তো আরো অনেক আছে। সিলেবাস কি তোমরা তো জানো নাকি? ম্যাডাম সিলেবাস একটু কমায় দেন। কমায় দেওয়ার উপায় তো আমার নাই। জি ম্যাম, একটু শর্ট করে দেন ম্যাম, অনেক পড়া। কোনো শর্টের উপায় নাই, সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। ঠিক আছে, এর পরের দিন আমরা এর পরে কোরোশন চ্যাপ্টারটা একটু ছিল, কঠিন ছিল। এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো এগুলো খুবই সোজা, যেমন কেমিক্যাল বন্ড। ঠিক আছে,
কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, তারপরে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ম্যাম কোরেশন চ্যাপ্টার টপিক গুলো একটু শর্ট করে দেন ম্যাম, কি কি টপিকটা পড়লে? না, টপিকস তো শর্ট করা যাবে না এগুলো, যে কোনো এতে, কারণ কি আমি শর্ট করলে হবে? কোশ্চেন কি আমি করব নাকি? আমি কি একাই হ্যান্ডেল করব কোশ্চেন, বা আমি করব? ম্যাম আমি কেমিস্ট্রি সিলেবাসটা কিরকম ম্যাম, কোর্স প্ল্যানটা মানে আর কি কি বাকি আছে আমাদের ম্যাম? আচ্ছা, তোমাদের ওইটা আমি সিলেবাসটা স্যার কোনটা পড়াইছে? স্যার ম্যাম পিরিয়ডিক টেবিল পড়াইছে, রাবার, একজন বলো, একজন বলো। পিরিয়ডিক টেবিল আর পলিমার। পিরিয়ডিক টেবিল আর পলিমার। আচ্ছা, তোমাদেরকে সিলেবাস তো এখান থেকে মনে হয় হ্যান্ডেল করাটা মুশকিল হয়ে যাবে। ম্যাম এটা তো মনে হয় কোরেশনের মানে ফাইনাল স্লাইডটা। হ্যাঁ, এটা কোরেশনের ফাইনাল এটা, হ্যাঁ স্লাইড এটা। ম্যাডাম এইটা দিয়েন আমাদেরকে, আমাদের আগে যেটা দিছিলেন ওটাতে কিছু নাই, কিছু পেজ নাই এখানে। কিছু নাই না? আচ্ছা, তোমাদেরকে আমি একটু জাস্ট তোমরা 2-3 মিনিট আমাকে টাইম দাও, আমি তোমাদেরকে সিলেবাসটা একটু দেখাচ্ছি, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা সিলেবাসের যে, এটা তো বুঝতে পারছি না, তোমরা তো দেখতে পাচ্ছ না তাই না? এটা শেয়ারিং এ কি দেখা যাচ্ছে? না, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার আর বাকি আছে যেটা কলাইড চ্যাপ্টার তো পড়েছিলাম তাই না? জি ম্যাম। মনে আছে? ওটা সোজা, ওগুলো কিন্তু পড়ানোর আর দরকার নাই আমার, ঠিক আছে? কারণ আমার এই আরো যে 2-3টা আছে ওটাই পড়তে সময় চলে যাবে। আমার যে আর 3টা চ্যাপ্টার যতদূর সম্ভব আছে, যেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সিমেন্ট, এগুলোতে বোঝাবার কিছু নাই। ওকে, এগুলো খুবই সিম্পল। কোরেশনটা কিন্তু ভালো করে পড়বা, কোরেশনটাই খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে চ্যাপ্টার, যেটা পরবর্তীতেও কাজে লাগবে। ঠিক আছে, আমি সিলেবাস তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমার সিলেবাস থ্যাংক ইউ ম্যাম। আজকের মতন সিলেবাস আর এই স্লাইডটা। আচ্ছা ঠিক আচ্ছা ম্যাম, জি। আজকে রেকর্ডিং ক্লাসটা আজকে পাঠিয়ে দিন, হুম, রেকর্ডিং ক্লাসটা পাঠিয়ে দিন। রেকর্ডিং ক্লাস লাগবে? জি ম্যাম, পড়াশোনা কিছু বলতে জি পারি না ম্যাম, তখন লাগবে আগে ম্যাম। রেকর্ডিং ক্লাস লাগে ম্যাম। আচ্ছা লাগে, আজকে পাঠিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা লাগলে দিয়ে দিব। জি ম্যাম, সব স্যারেরা রাখলাম, যেন হ্যাঁ? পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ দিব। একটা তো মনে হয় দিছিলাম মনে হয় সেদিন নাকি? জি ম্যাম, একটা ম্যাম দিছি। দিছিলাম। একটা দিছেন আচ্ছা ম্যাম। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো তাহলে। ঠিক আছে, রাখলাম, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম